প্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা গতদিনে নবম অধ্যায়ে আলোর ঘটনা নিয়ে সম্বন্ধিত আলোচনা করেছি। আজকে আমরা আরও কিছু আলোচনা করব। তো আমরা দেখি আমাদের আজকের শিরোনাম হবে আলোর প্রতিফলন ও শোষণ। আলোর প্রতিফলন ও শোষণ। আলোর প্রতিফলনটা কি? আলো আমরা যদি দেখি, আমি যে ধরে নিলাম এটা একটা তল বা বিভেদ তল, এটাকে প্রতিফলন পৃষ্ঠ বলা হয়। এই জায়গা থেকে যদি সূর্যের আলো আসে, এইটা সূর্যের আলো এসে যদি এইটা কোনো মাধ্যমে বিভেদ বাধা পায়, বাধা পেয়ে আবার যদি সেটা ওই মাধ্যমে ফিরে যায়, কেমন, তাহলে সেই ঘটনাটাকে বলা হবে আলো প্রতিফলন। অর্থাৎ আমরা গতদিনে বলেছি যে একটা যদি কাঁচ নেই, স্বচ্ছ কাঁচ নেই বা আয়নাটা নিয়ে ধরি, সূর্যের দিকে যদি তাক করাই, সূর্য থেকে আলো আয়নার উপরে পড়বে, তারপরে সেই আলোটা আমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় ফেলতে পারবো। এই ঘটনা হচ্ছে আলোর প্রতিফলন। ঠিক আছে? তবে কাঁচটা স্বচ্ছ, এখানে আলোর প্রতিফলনটা বেশি হয়। স্বচ্ছ বস্তু হলে আলোর প্রতিফলনটা বেশি হবে, আর স্বচ্ছ না হলে আলোর প্রতিফলনটা কম হবে। তাহলে আলোর প্রতিফলন কাকে বলে? আলো যে মাধ্যম থেকে আসে, বিভেদ তলে বাধা পেয়ে আবার যদি ওই মাধ্যমেই ফিরে যায়, তাহলে আলোর সেই ঘটনাটাকেই বলবো আমরা আলোর প্রতিফলন। ঠিক আছে? তাহলে আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি তোমাদের জন্য, যে আলো যে মাধ্যম থেকে আসে আবার বিভেদ তলে বাধা পেয়ে ওই মাধ্যমে ফিরে যায়, তাকে আলোর প্রতিফলন বলে। অর্থাৎ আলোর এই ঘটনাটাকে আলোর প্রতিফলন বলে। কেমন? আচ্ছা, আলোর প্রতিফলন গুলা তাহলে আমরা দেখে আবার আলো যে মাধ্যম থেকে আসে আবার বিভেদ তলে বাধা পেয়ে ওই মাধ্যমেই যদি ফিরে যায়, তবে আলোর এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। ঠিক আছে? আলোর প্রতিফলনটা দুই ধরনের হতে পারে। আমরা দুটো চিত্রের দিকে খেয়াল করবো। এখানে ধরো একটা চিত্র নম্বর 1, এখানে আরেকটা চিত্র দিচ্ছি, এটা চিত্র নম্বর 2। এইটা হলো অমসৃণ তল, এটা হচ্ছে অমসৃণ, আর এটা হলো মসৃণ। ঠিক আছে? এই যে অমসৃণ তলে কি হচ্ছে, যদি আলোকরশ্মিগুলো আসে, সমান্তরালে একগুচ্ছ আলোকরশ্মি, একগুচ্ছ মানে একের অধিক আলোকরশ্মি যখন আসতেছে, এরা যেভাবে আসতেছে অর্থাৎ সমান্তরালভাবে আপাদিত হচ্ছে, আবার যদি তারা ওই একইভাবেই প্রতিফলিত হয়, তাহলে আলোর এই ঘটনাটাকে বলবো আমরা নিয়মিত প্রতিফলন। আলোর এই ঘটনাটাকে বলা হচ্ছে আমাদের নিয়মিত প্রতিফলন। কেমন? তাহলে আমরা এখানে একটা চিত্র দেখতেছি, আলোকরশ্মিগুলো যেভাবে আসলো আর আবার বাধা পেয়ে, বিভেদ তলে বাধা পেয়ে ঠিক ওইভাবেই ফিরে গেছে। তাহলে এটা আলোর প্রতিফলন। যেহেতু এখানে কোনো কিছু পরিবর্তন হয়, আলোকরশ্মিগুলো দিকের পরিবর্তন হয় নাই, অর্থাৎ যেভাবে আসছে ওইভাবেই চলে গেছে, তাই এটাকে বলা হচ্ছে নিয়মিত প্রতিফলন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রতিফলন আছে আমাদের অনিয়মিত প্রতিফলন বা বিক্ষিপ্ত প্রতিফলন বা ব্যপ্ত প্রতিফলন। এখানে আলোকরশ্মিগুলো যদি এটা অমসৃণ তলে সাধারণত হয়ে থাকে, যদি আলোকরশ্মিগুলো আসার সময় তারা ঠিকই সমান্তরালে আসছে, আলোকরশ্মিগুলো ঠিকই সমান্তরালে আসে, কিন্তু প্রতিফলিত হওয়ার সময় দেখা গেলো বিভিন্ন জনের দিকের কোনো ঠিক নেই, কে কোন দিকে যাচ্ছে তার কোনো ঠিক নেই। অর্থাৎ এইটাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন বা ব্যপ্ত প্রতিফলন এটাকে বলা হচ্ছে। অর্থাৎ আলোকরশ্মি সমান্তরালে আসবে, আপতিত হবে, কিন্তু বিভেদ তলে বাধা পেয়ে যখন তার প্রতিফলিত হবে, তখন তার নির্দিষ্ট কোনো দিক থাকবে না।
তখন এই ঘটনাকে বলা হচ্ছে আলোর ব্যাপ্ত প্রতিফলন। ঠিক আছে। আচ্ছা, আর এখন বলা হচ্ছে যে পৃষ্ঠ যত মসৃণ বা চকচকে হবে তার বেশি তত আলো প্রতিফলিত করবে, আর যে পৃষ্ঠ যত অমসৃণ বা কম চকচকে হবে তার কম আলো প্রতিফলিত করবে। অমসৃণ বা কম চকচকে পৃষ্ঠে আলো প্রতিফলনের সাথে অন্য ঘটনাও ঘটে। এখানে আমরা সেই ঘটনাগুলো পরবর্তী ক্লাসে জানতে পারবো। আমরা আপনাদের দেখলাম এই দুটা কাজ, যে নিয়মিত প্রতিফলন এবং অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে। এবার দেখো বইয়ের দিকে আমাদের যে চিত্র দেওয়া আছে ৭৭ পৃষ্ঠায়, তোমরা একটু চিত্র দিকে ভালো করে খেয়াল করো। এখানে যে চিত্র দেওয়া আছে, একটা দেয়াল আছে, এখানে বল ছুঁড়ে মারা হচ্ছে। যে বলটা এখানে বলের যে ঘটনা আছে, হ্যাঁ, বলের ঘটনা হচ্ছে বলটা যদি আমরা দেয়ালের সাথে, হ্যাঁ, দেয়ালের সোজা বরাবর ছেড়ে দিই তাহলে ওইটা আবার সোজাই ফিরে আসবে। আর যদি বলটা একটু কোণ করে ছেড়ে দিই বা একটু বাঁকা করে ছেড়ে দিই তাহলে সেটা বাঁকা করেই আবার কি হবে, চলে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই কাজ থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে বল সোজা ছুড়লে সেটি সোজাই ফিরে আসবে, আর বলটি দেয়ালের সাথে কোণ করে ছুড়লে সেটা কোণ করে ফিরে যায়, আর বলটিকে যে কোণে ছড়ায় এটা সেই কোণেই চলে আসে। এখান থেকে আমরা আলোর যে ঘটনাগুলো পাবো সেটা হবে এরকম। আমাদের আলোর ঘটনা বা আলোকীয় ঘটনাকে এটাকে বলা হচ্ছে, ধরো এম ড্যাশ, এটা হলো বিভেদ তল, ঠিক আছে, আর এন ড্যাশ এটাকে বলা হচ্ছে অভিলম্ব। আমি তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি এম ড্যাশ এটাকে বলা হচ্ছে বিভেদ তল, অর্থাৎ এটা দুটি মাধ্যমকে আলাদা করে দেবে। আমি যদি এটাকে বায়ু মাধ্যম ধরি, বায়ু, আর এটাকে ধরে নিলাম পানি, এরকম দুইটা মাধ্যম ধরে নিলাম। হ্যাঁ, যে কাল্পনিক রেখা দ্বারা আমরা দুটো মাধ্যমকে পৃথক করে দেখাই সেটাকে বলা হচ্ছে বিভেদ তল বা প্রতিফলক পৃষ্ঠ। আচ্ছা, এখানে বিভেদ তলের উপর একটা বিন্দু আছে ও, হ্যাঁ, এই ও বিন্দুর উপর একটা লম্ব অঙ্কন করা হয়েছে এন ড্যাশ, সেটাকে বলা হচ্ছে অভিলম্ব। এন ড্যাশ এটাকে বলা হচ্ছে অভিলম্ব। কেমন? এন ড্যাশটা হচ্ছে অভিলম্ব। আর হ্যাঁ, এবারে আলোক রশ্মি যদি আমরা দেখা যাচ্ছে যে বায়োটাকে সরে লিখতেছি, আলোক রশ্মি, ধরো একটা আলোক রশ্মি আপতিত হয়ে এসে সেটা বিভেদ তলের উপরে পড়লো। ও একটা আলোক রশ্মি যেটা বিভেদ তলের উপরে এসে পড়লো, তাহলে ও রশ্মিটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি। এটাকে বলতেছি আমরা আপতিত রশ্মি। ও হচ্ছে আপতন বিন্দু, ঠিক আছে। আর এই আলো সেখানে পৌঁছার পর সেটা আবার কিভাবে ফিরে যাবে, বিভেদ তলে বাধা পেয়ে আবার ওটা ও বি রেখা বরাবর চলে যাবে। এই ও বিটাকে বলা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এটাকে বলা হচ্ছে প্রতিফলিত রশ্মি। কেমন? এখানে দেখো একটা মজার ঘটনা, সেটা হলো অভিলম্ব আর এখানে আপাতন কি আপতিত রশ্মি, এই মাঝখানে একটা কোণের সৃষ্টি হয়েছে। একইভাবে প্রতিফলিত রশ্মি, এটা হলো অভিলম্ব, মাঝখানে একটা কোণ সৃষ্টি হয়েছে। এই কোণটাকে বলা হচ্ছে আপাতন কোণ, আর প্রতিফলিত রশ্মির সাথে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে এখানে আই, এটা হচ্ছে এ ও এন, এটার নাম হচ্ছে আপাতন কোণ, আর আর এটা হচ্ছে বি ও এন, এটাকে বলা হচ্ছে প্রতিফলন কোণ। আচ্ছা, আমি এই সংজ্ঞাগুলো একবার দিচ্ছি, তোমরা এই সংজ্ঞাগুলো বাসায় তোমাদের এই কাজগুলোই থাকবে, এইচডব্লিউ এগুলোই থাকবে, ঠিক আছে। আবার দেখো এম ড্যাশ হচ্ছে বিভেদ তল বা প্রতিফলক পৃষ্ঠ। এটা কাকে বলতেছি? একটা কাল্পনিক রেখা যার দ্বারা আমরা দুটো মাধ্যমকে পৃথক করে দেখাই, সেটাকেই বলা হচ্ছে বিভেদ তল বা প্রতিফলক পৃষ্ঠ। আচ্ছা, বিভেদ তলের উপর যে রশ্মিটা এসে পড়ে, যে আলো রশ্মিটা এসে পড়ে তার নাম আপতিত রশ্মি। চিত্রে এওটা হলো আপতিত রশ্মি, আর যে বিন্দুতে আলো রশ্মিটা বিভেদ তলের উপর এসে পড়লো, বিভেদ তলের ওই বিন্দুটার নাম হচ্ছে আপতন বিন্দু। তাহলে ও হচ্ছে আপতন বিন্দু, আর আপতন বিন্দু থেকে যে রশ্মিটা ফিরে যাবে তার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে চিত্রে ও বি রশ্মিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি।
আপতন বিন্দুর উপর যে লম্বটা অঙ্কন করা আছে সেটাকে বলা হচ্ছে অভিলম্ব। তাহলে আপতন বিন্দুর উপর যে লম্ব অঙ্কন করি সেটাকে বলা হচ্ছে অভিলম্ব। কেমন? আচ্ছা, এবার দেখো, আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তার নাম আপতন কোণ, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তার নাম হচ্ছে প্রতিফলন কোণ। তোমাদের আগামী দিনে আমি এই কাজগুলোই দিব, তোমরা এই সংজ্ঞাগুলো লিখে রাখো। কেমন? আচ্ছা, তোমাদের জন্য যে এইডব্লিউ আমি দিচ্ছি, এক নম্বরে হচ্ছে আলোর প্রতিফলন কাকে বলে। আলোর প্রতিফলন বলতে কি বোঝায়। তারপরে 2 নম্বরে হচ্ছে নিয়মিত প্রতিফলন এবং অনিয়মিত প্রতিফলন। এর মধ্যে পার্থক্য লিখো। 3 নম্বরে হচ্ছে সংজ্ঞা দাও। সংজ্ঞা হচ্ছে বিভেদ তল, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? প্রতিফলিত রশ্মি, এরপর হচ্ছে আপতন বিন্দু, অভিলম্ব, আপতন কোণ এবং প্রতিফলন কোণ। ঠিক আছে, তোমার বাসার সবাই এই কাজগুলো করে রাখবা। হ্যাঁ, সংজ্ঞাগুলো দেখবা, যা প্রশ্ন থাকলে কাজগুলো করবা। ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।